আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 টিভিতে। জানিয়ে দিব আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার লন্ডনে ব্রিটেনের মন্ত্রিসভার এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সোমবারের বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাতমুখর পরিস্থিতি, ফিলিস্তিনিদের নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির ন্যায্যতা, নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ইসরায়েলের ব্যর্থতা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। মন্ত্রী জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে জাতিসংঘেও ভূমিকা রাখবে ব্রিটেন ও তার মিত্ররা। অনুষ্ঠানে ক্যামেরন বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব এবং এই ইস্যুকে আরও গতিশীল করতে জাতিসংঘেও কাজ করব। আমাদের মিত্ররা এক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশা করছি, কারণ যদি জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে প্রক্রিয়া শুরু হয় তাহলে গত কয়েক দশকের অপেক্ষা শেষ হওয়ার পথ সুগম হবে। প্রসঙ্গত, 1974 সালে আরব লীগের সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের একমাত্র বৈধ সরকার হিসেবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয় আরব লীগ। 1966 সাল থেকে স্বাধীন ফিলিস্তিনিদের দাবিতে আন্দোলন করে আসা গণতান্ত্রিক শক্তিগুলোর সম্মিলিত জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ শুরুর দিকে ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তবে 1982 সালে দ্বিরাষ্ট্র সমাধান বা ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নেয় পিএ। এই প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল গত শতকের 60-এর দশক থেকেই। 1967 সালে ফিলিস্তিন ও ইসরায়েল দুই রাষ্ট্রের সীমানাও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি। উপরন্তু প্রায় নিয়মিত প্রস্তাবিত সীমানা লঙ্ঘন করে নিজেদের রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করে চলেছে। সোমবারের বক্তব্যে ক্যামেরন বলেন, নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন শুরু করেছিলেন তা ইতোমধ্যে পরিণত হয়েছে। এখন থেকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া তাদের এই আন্দোলন ন্যায্য এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য আন্দোলনকে সমর্থন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর দীর্ঘ ঐতিহ্য ব্রিটেনের রয়েছে। তাছাড়া আরও কারণ রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা কেবল একটি রাষ্ট্রের স্বাধীনতা নয়, বরং এটি মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদেরও বিদায় ঘণ্টা। আমাদের স্বীকৃতি দেওয়ার একটি কারণ হলো আমরা ওই অঞ্চল থেকে সন্ত্রাসবাদ স্থায়ীভাবে নির্মূল করতে চাই। এই অঞ্চলটিকে আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা প্রয়োজন এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ব্যাপারটি সহজ করবে। বর্তমানে সেখানে যে ভয়াবহ যুদ্ধ চলছে, অস্থায়ী বিরতি তার কোনো সমাধান নয়। সেখানে প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি। নিজ বক্তব্যে ইসরায়েলেরও কঠোর সমালোচনা করেন ক্যামেরন। তিনি বলেছেন, ইসরায়েল হয়তো তার অর্থনীতিকে সমৃদ্ধ করতে পেরেছে, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে পেরেছে, শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীও গড়ে তুলেছে, কিন্তু নাগরিকদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা এবং ইসরায়েলের গত কয়েক দশকের ইতিহাস মূলত এই ব্যর্থতার ইতিহাস। বর্তমানে গাজায় মানবিক বিরতির আলোচনা চলছে। আমরা মনে করি এই আলোচনা সফল হওয়ার উপর আসলে দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন অনেকাংশ নির্ভর করছে। অপরদিকে কিউবা সহ আমেরিকার আশেপাশের মিত্র দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রভাবশালী এমপি অ্যালেক্সি জুরাভলেভ। তিনি বলেছেন, রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তার জবাবে মস্কোর পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত। গত শনিবার ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটিশ বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পরমাণু মোতায়েনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা। পত্রিকাটি বলছে, গত 15 বছরের মধ্যে এই প্রথম আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিল। এরপর রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান জুরাভলেভ কিউবা এবং মিত্র দেশগুলোতে মস্কোর পক্ষ থেকে পরমাণু বোমা মোতায়েনের পরামর্শ দিলেন। জুরাভলেভ বলেন, ব্রিটেনের নিজেরই পরমাণু অস্ত্র রয়েছে। তারপরেও মার্কিন সরকার ব্রিটেন সহ রাশিয়ার কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে। যদিও কিউবা ক্রাইসিসের পর অস্ত্র খাতে ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে এবং রাশিয়ার হাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা মার্কিন সাবসোনিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতিতে আমেরিকায় আঘাত হানতে সক্ষম। তারপরও ওয়াশিংটনকে চাপে রাখার জন্য কিউবা, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার মতো দেশগুলোতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত। এর আগে রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাপ্রধান যুদ্ধের জন্য দেশের জনগণকে প্রস্তুতি নেওয়ার যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন। তিনি বলেন, মস্কো এমন কোনো কাজ করেনি যার কারণে ব্রিটিশ সেনাপ্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানাতে পারেন।
তিনি এই আহ্বানকে সামরিক সংঘাতের পক্ষে একটি অস্বস্তিকর প্রচেষ্টা বলে মন্তব্য করেন। রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সাথে সামরিক সংঘাতকে অনিবার্য করে না তুলে বরং ব্রিটেনের উচিত মস্কোর সাথে সংঘাত এড়ানোর চেষ্টার প্রতি মনোযোগ দেয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর হাতে লেনিনগ্রাদে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, আজকে উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশের মধ্যে হঠাৎ করে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান শুনতে পেলাম। এটি একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করবে। ব্রিটেনের এই আহ্বান আমরা শুনলাম এবং বিষয়টি আমরা মনে রাখছি, তবে আমরা যুদ্ধের কোনো কারণ সৃষ্টি করিনি। রাশিয়ার এই কূটনীতিক ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের লেখাপড়া করার এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কেউ রাশিয়াকে পরাজিত করতে পারেনি। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে গত রোববার 28 জানুয়ারি ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে 3 সেনা নিহত ও অন্তত 40 জন আহত হন। আহত কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। টাওয়ার 22 নামের ওই ঘাঁটি জর্ডান সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেসিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ড্রোন ঘাঁটিতে আঘাত হানল এ নিয়ে তদন্ত চলছে। আর এই তদন্তে বেরিয়ে এসেছে নিজেদের ভুল ও বিভ্রান্তির কারণে ভয়াবহ হামলার শিকার হয়েছেন মার্কিন সেনারা। 2 জন সামরিক কর্মকর্তা প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, যখন ইসলামিক রেসিস্ট্যান্সের ড্রোনটি তাদের ঘাঁটির দিকে এগিয়ে আসছিল তখন তাদের নিজস্ব একটি ড্রোন ঘাঁটিতে ফিরছিল। ফলে যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিলেন তারা বুঝতে পারেননি অগ্রসরমান ড্রোনটি তাদের নাকি অন্য কোনো জায়গা থেকে আসছিল। আর এ নিয়ে বিভ্রান্তির কারণে ওই সময় ড্রোনটি ভূপাতিত করা হয়নি। ফলে তাদের লক্ষ্য করে আসা ড্রোনটি সরাসরি ঘাঁটিতে আঘাত হানে। তবে হামলার জন্য ড্রোনটি কি পরিকল্পনা করেই তাদের ড্রোনের সাথে সাথে পাঠানো হয়েছিল নাকি এটি নিছকই একটি কাকতালীয় ব্যাপার ছিল সে বিষয়টি নিশ্চিত নয়। এছাড়া ড্রোনটি কোথা থেকে এসেছিল সে বিষয়টিও এখন পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তারা। ড্রোনটি আঘাত হানে সেনাদের থাকার কোয়ার্টারে। ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহত সেনাদের মধ্যে 8 জনকে জার্মানির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ড্রোন হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটি জানিয়েছে সময় ও সুযোগ বুঝে তারা হামলার জবাব দেবে। এবারে ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের নিকট প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট কথা জানিয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ট বলেছেন দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ট বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সেনারা শিগগিরই অভিযানে নামবে। উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে। গ্যালান্টের মতো একই ধরনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। একই বিবৃতিতে আইডিএফ বলেছে, এছাড়া আমাদের লক্ষ্যের মধ্যে আছে দক্ষিণ লেবাননের মার্কাবা, তাইবেহ ও মারুন আল রাস অঞ্চলে অবস্থিত হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও পর্যবেক্ষণ পোস্ট। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি বলেছিলেন, উত্তর সীমান্তে অর্থাৎ লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ অনেক বেশি ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, আমি জানি না উত্তর সীমান্তে যুদ্ধ কখন শুরু হবে, তবে আমি বলতে পারি যে আগামী মাসে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি।